দুয়ার নাই কই থাকবে। এই ঢাকা শহরে আসার কারণে এরা আসলে আবাসন ব্যবস্থা পাচ্ছে না, তারা বাধ্য হচ্ছে কিন্তু ফুটপাত বেছে নিতে। একদিন রান্না আরেকদিন রাঁধতে পারে না। স্বামী যান মারা গেছে, পোলা বাংলা তো বহুত কষ্টই করছি। তার যে মাসিক হচ্ছে ওটা কোথায় চেঞ্জ করবে, কিভাবে চেঞ্জ করবে, কি দিয়ে চেঞ্জ করবে, তাহলে ওটা তো আসলে স্বাস্থ্যকে এফেক্ট করছে ওই জায়গাটাতে। এখানকার জীবন বড় কষ্ট হয়ে যাচ্ছে আমার কোনো ই নেই। সবগুলো অপরাধের, সবগুলো ভুলের বা সবগুলো ব্যত্যয়ের, ক্রাইমের কিন্তু রুট কজ দারিদ্র। আপনি মানুষকে যদি সুশাসন দিতে পারেন, মানুষকে যদি আপনি সঠিক শিক্ষা দিতে পারেন, তাকে যদি অ্যাওয়্যার করতে পারেন, তাকে যদি স্বপ্ন দেখাতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু নিজের স্বাবলম্বী নিজেই হবে। বন্ধু বান্ধবের পাল্লা করিয়া মনে করেন আইলাম ঢাকায়। ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং নানা রকম সমস্যা তৈরি করছে। আমরা মূল কারণ হিসেবে যেটাকে বিবেচনা করি সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্র্য। বাংলাদেশের রাজধানী ঢাকা লাখো মানুষের কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু। এই নগরীর উন্নয়নের উজ্জ্বল আলোর মধ্যেই লুকিয়ে আছে অগণিত জীবনের অন্ধকার। প্রতিদিন গ্রাম থেকে এই নগরীতে আসে নতুন নতুন মানুষ। কেউ আসে স্বপ্ন নিয়ে, কেউ বা বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু আশ্রয় মেলে না সবার। ফলে শহরের নানান প্রান্তে গড়ে উঠছে ছিন্নমূল মানুষের অস্থায়ী বসতি। দর্শক, উত্তর খুঁজির আজকের পর্বে আমরা খোঁজার চেষ্টা করব কেন ঢাকায় ক্রমেই বেড়ে চলেছে ছিন্নমূল মানুষের সংখ্যা। দেখব এর নেতিবাচক প্রভাবগুলো, পাশাপাশি উত্তর খুঁজব কিভাবে এই সংকটগুলোর মোকাবেলা করা যায়। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, হামিম জাবির। ছিন্নমূলে মানুষগুলো শুধু পরিসংখ্যানই নয়, তারা এক একটি জীবন্ত গল্প। কেউ হারিয়েছে গ্রাম, কেউ হারিয়েছে পরিবার, আবার কেউ বা ভবিষ্যতের আশা। কিন্তু তাদের অদম্য শক্তি এই শহরকে মনে করিয়ে দেয় জীবন কখনোই থেমে থাকে না। মৌজান বেওয়া 50 ঊর্ধ্ব বরিশালের এই মেয়েটি ছিল সংসারী। তার ছিল ছোট্ট ফুটফুটে সন্তান, ছিল ঘর ভরা আনন্দ উচ্ছ্বাস। সন্তানেরা ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ায় স্বামীর মৃত্যুর পর 5 বছর আগে আশ্রয় নেয় ঢাকায়। ভেবেছিল শহরে হয়তো একটা কাজ, একটা ঘর জুটবে, কিন্তু 5 বছর পরেও রহিমার ঠিকানা কেবলই ফুটপাত। পরে আমরা মনে করেন গেলাম জিলের ভিতরে ঘর করছি। জিলের ভিতরে ঘর করে জিলও ভাঙ্গা দিল। পরে আবার মনে করেন আইলাম এই রেল লাইনের ভিতরে পাশে বস্তি আসলো, এই বস্তি ভাঙ্গা দিয়ে তো রেল লাইন করলো। এটা তো সরকারি জায়গাতে থাকা কোনো যায় না। তারপর আমরা কষ্টেই জীবনযাপন করছি। তারপর ওই যখন একটা ঝুপড়ি করে এখন থাকতেছে। তারপর এই জায়গায় আমার স্বামী মারা গেছে। যার স্বামী না থাকে আর কষ্টের জীবন না। একদিন রান্না আরেকদিন রাঁধতে পারে না। স্বামী যান মারা গেছে, পোলা বাংলা তো বহুত কষ্টই করছি। দুঃখ কষ্ট হতাশা আছে না। মানুষের বাড়িতে কাজ করছি, মানুষের বাড়ি হালকা পাতলা তো করছি। ইট ভাঙা না থাকলে ছাই না, ছাই বিক্রি করি। এই বাসা ছাই দিয়ে যারা আমার থালা বাড়ি দেয়, মাছ কাটে, মনে করেন একটা না একটা করতে। আমি কোনো একটা না একটা না করলে আমরা খামুকি করে খামুকি আমাকে কেউ দিব, সাহায্য করে কেউ, আমাকে কর্ম করে খাইতে হবে, কাজ করে খাইতে হবে। কারওয়ান বাজারের ফুটপাতই তার ঘর, আকাশই তার ছাদ। দিনের বেলায় বাজার থেকে অবশিষ্ট খাবার কুড়িয়ে খান, রাতে পলিথিনের নিচে ঘুমান। বৃষ্টি এলে পলিথিন উড়ে যায়। শীতে জুবুথুবু হয় তার জীবন। অসুস্থতায় নেই চিকিৎসা, ক্ষুধা পেলে কান্নাই তার ওষুধ। বৃষ্টির দিনে তো কষ্টই হয়, বৃষ্টি পড়ে না। ওই যে বৃষ্টি পরে ওই দেন না ঘর, বৃষ্টির দিন তো কষ্টই হয়। বৃষ্টি পরে আবার রোদে শুকায়, আবার শীতের দিন তো কষ্টই হয়। দিন গেছে ভাতের পাতিল দেওয়া আসল না, দইয়ের আত্মা করে রান দেখছি, দইয়ের পাতিল করে রান দেখছি। তখন আমার পেলাটা মনে করেন অসুস্থ, শিশু হাসপাতাল, শিমুলি শিশু হাসপাতাল লেগে গেছি। তখন হাসপাতালে কি ডাক্তারের চিকিৎসা টাকাই দিব না কিছু খাবো, একদিন দিন গেছে না খেয়েও থাকছি। মৌজান বেওয়ার এই গল্প ঢাকার প্রায় প্রতিটি ছিন্নমূল নারীরই প্রতিচ্ছবি। এই মানুষগুলো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, তবুও তারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে। তাই এর সমাধান শুধু আশ্রয় বা খাবার নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানকে অন্তর্ভুক্ত করতে হবে। না, আমার তো এই কর্ম নাই যে আমি এই ভালো জায়গায় থাকলাম, ভালো জায়গায় ঘুমাইলাম না। আমার আল্লাহ যেভাবে রায় সেভাবে আমার থাকতে। সরকারের কাছে চাওয়া পাওয়া যায়, সরকারি কাম করে কিছু দিব দেয় তো। সরকার আইলো আর গেল, আমরা তো রাস্তা থেকে বেরোতে পারলাম না। যে কোনো সরকার আইলো কিন্তু বস্তিবাসীকে কোনো সরকারই কিছু দেয় নাই। আমাকে তার সরকারে কিছু দেয় না, কোনোদিন দেয় নাই। মানে আশা যদি করি, যদি দেয় দিব, আর না দিলে তো কিছু করার নেই। যদি দেয় তা কাছে আশা করি। রাজধানী ঢাকায় এখন 1,20,000 ছিন্নমূল মানুষ বসবাস করছে, যাদের বেশিরভাগই দিনমজুর, ভিক্ষুক কিংবা পথশিশু। তারা শহরের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বেশিরভাগের কাহিনী অভাব, বেঁচে থাকার আর সংগ্রামের। আমাদের মেটে ভাঙ্গা লোক। আমার ঢাকায় আসার আগে বাড়ি আমার বাহাদুরাবাদ।
এখানকার জীবন বড় কষ্ট হয়ে যাইতেছে আমার কোনো নেই। সে ছেলেরা মারা গেছে, একটা মেয়ে আছে বিয়ে দিছি, তো এটা রংপুর বুড়া আছে, কাম করতে পারে না। এই কোনো ভাই এটা মিরে ভেঙ্গি টুকমুক করি কোনো ভাই জানডা জীবনটা বাঁচাই। রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা। নিশ্চয়ই মানুষগুলো শহরের উন্নয়নের অংশ হলেও উন্নয়নের সুফল থেকে তারা বঞ্চিত। কামরাঙ্গীচর, সদরঘাট, কারওয়ান বাজার, কমলাপুর, গুলিস্তান, সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকার ফুটপাত আর রেল স্টেশনের আশেপাশে হাজারো মানুষ প্রতিদিন রাত কাটায় খোলা আকাশের নিচে। মোহাম্মদপুর বেড়িবাঁধ, গাবতলী, কল্যাণপুর, বনানী রেল লাইন, মহাখালী বাস টার্মিনাল, এমনকি উত্তরা আজমপুর পর্যন্ত বিস্তৃত এই নিঃস্ব জনজীবন। আমার বাপের বাড়ি রাজশাহী, আমি ঢাকা আইছি। ছোটকালে বাপ মা মারা গেছে, তাই আরেক আমার পাশাপাশি এক বইনা ছিল পরিচিত, তাই হ্যার লগে আমি ঢাকা শহর আইছি। ঢাকা শহর আয়া বাসা বাড়ির কাম করিয়া তারপরে হ্যার লগে পরিচিত হইয়া হ্যার লগে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ আব্বা ছোট থিয়া মারা গেছে, হ্যাঁ আম্মায় হ্যাঁ বাসা বাড়ির কাম করিয়া পালছে। গোয়ার নাই দুয়ার নাই কই থাকবো। প্রতিদিন সন্ধ্যা নামলেই ঢাকার ফুটপাত ভরে যায় মানুষে। কেউ দিনমজুর, কেউ ভিক্ষা করে, কেউ আবার রাস্তায় কাগজ কুড়িয়ে দিন পার করে। তাদের জীবনযুদ্ধের গল্প আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকা এক করুণ বাস্তবতা। আমার কিছু ব্যবসার টাকা, বাবার কিছু ব্যবসার টাকা নিয়ে ওই বন্ধু বান্ধবের পাল্লা করিয়া মনে করেন আইলাম ঢাকায়। আমারে ইংলিশ রোডের মাথায় কোর্ট কাছারির সামনে বসাই নিয়ে থুয়ে টাকা পয়সা নিয়ে আমারে বললো কি করতে থাক, আমি আইতে আসি। বলে ঢাকা শহরের লোক ভালো না, টাকা পয়সা দিয়া থাক, আমি আইতে আসি। এই সকাল থেকে না খাওয়া অবস্থায় মনে করেন রাত্রে 8টা পর্যন্ত আমি ওই জায়গায় খালি একবার এদিকে দেখি একবার ওদিকে দেখি ওই লোক দেখি না। ওই অবস্থার থেকে আমি এই ঢাকায় কিছুদিন হওয়ার পর থেকে আর ই করতে পারি না, অটো চালাই, কিছুদিন দারোয়ানি করলাম। ঢাকার ক্রমবর্ধমান ছিন্নমূল মানুষের সংখ্যা শুধু অর্থনৈতিক নয়, এটি একটি সামাজিক সংকেত। ফুটপাত, সড়ক, পার্ক দখল হয়ে যাচ্ছে অস্থায়ী বসতিতে। বেড়ে চলছে মাদকাসক্তি, শিশু অপরাধ, যৌন নির্যাতন ও স্বাস্থ্য ঝুঁকিও। শহরের উন্নয়ন যত এগোচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে বৈষম্যের চিত্রগুলো। বিশৃঙ্খলা, যে পলিসি লেভেলে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা দূর করবার জন্য রাষ্ট্রকে প্রথম দায়িত্ব নিতে হবে। আপনি অর্থনৈতিক অঙ্গনে শৃঙ্খলা না এনে আপনি শুধু উৎপাদন বাড়লো, উন্নয়ন ঘটলো, যেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি। উন্নয়নের অনেক রকম গল্প, ন্যারেটিভ আমরা হতে দেখেছি। যখন আপনি দারিদ্রটা সমাজে বিচ্ছুরিত হয়, বিকশিত হয় এবং এটি যখন বাড়ে, তখন এটি শহর বা গ্রাম বলে থাকে না। গ্রামে সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম থাকে বলে আপনি যখন গ্রামের একজন মানুষ কৃষিভিত্তিক অর্থনীতিতে থাকে, এখন তার কৃষি জমি যখন মালিকানা আরেকজনের হাতে চলে যায়, সে যখন ল্যান্ডের ওনারশিপটা হারায়, তখন কিন্তু আসলে সে বাধ্য হয়ে, তার তো আর কিছু নাই, সে তো আর অত উচ্চশিক্ষিত না, তার তো পেশা নাই, তার পেশাই ছিল এটি। সুতরাং সে তখন জমি হারিয়ে সে তখন শহরে চলে আসে। তো এইভাবে কিন্তু দারিদ্রটা কিন্তু স্থানান্তর ঘটে। বিশেষজ্ঞদের মতে ঢাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে গ্রামীণ অর্থনীতির দুর্বলতা ও কর্মসংস্থানের অভাব, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন। এছাড়াও অনিয়ন্ত্রিত নগরায়ন ও নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসন সুবিধার সংকট তাদের ফুটপাতে ঠেলে দিচ্ছে। জলবায়ু পরিবর্তন, যেমন আপনার নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, এবং দক্ষিণ অঞ্চলে দেখবেন আপনি বিভিন্ন ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে এবং বসতভিটা নষ্ট হওয়ার কারণে এই সমস্ত মানুষ ছিন্নমূল হয়ে চলে আসতেছে ঢাকা শহরে। এই ঢাকা শহরে আসার কারণে এরা আসলে আবাসন ব্যবস্থা পাচ্ছে না, তারা বাধ্য হচ্ছে কিন্তু ফুটপাত বেছে নিতে। আর একটা সময়ের পরিপ্রেক্ষিতে আপনার মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে, যৌন হয়রানি বৃদ্ধি পাচ্ছে, এবং নাগরিক যে বড় সমস্যা, এটা আসলে ছিন্নমূলের দ্বারাই প্রকাশ পাচ্ছে বেশিরভাগ। ছিন্নমূল যারা আছে এদেরকে নিয়ে যদি শিক্ষার একটা আয়োজন করা যায়, এদেরকে নিয়ে যদি উদ্যোগ নেওয়া যায় সরকারি এবং বেসরকারিভাবে, আমি আশা রাখছি যে মাদকাসক্তি থেকে এরা বের হতে পারবে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে এরা সহজভাবে জীবনযাপন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ক্রমবর্ধমান ছিন্নমূল জনগোষ্ঠী শুধু মানবিক সংকট নয়, এটি একটি বড় সামাজিক ও জনস্বাস্থ্য ইস্যুতে রূপ নিচ্ছে। রাস্তার শিশু ও নারীদের মধ্যে অপুষ্টি, সংক্রামক রোগ ও মানসিক অবসাদের হার অস্বাভাবিকভাবে বেশি। শিশু যেটা আছে বা ছিন্নমূল অবস্থার মধ্যে যে মাটা গর্ভবতী, ওদের প্রথম কথাটা হলো যে একটা জিনিস হচ্ছে একটা নিউট্রিশন একটা ব্যাপার, যে পুষ্টি একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের যে মানসিক যে যন্ত্রণা, যদি বলে কি যে অ্যাংজাইটি, যে ধরে নিই যে আমি একটা গর্ভবতী মা ছিন্নমূল মানে ওই তাদের সঙ্গে থাকছে, একটা বসতে থাকছে, তাহলে ওর মাইটার হাইজিন কীভাবে মেনটেন করবে? তার যে হচ্ছে কি যে হাইজিন, আমি বলতে গেলে যে হাইজিন প্র্যাকটিস, তারপরে তার যে মাসিক হচ্ছে
তা ওটা কোথায় চেঞ্জ করবে, কীভাবে চেঞ্জ করবে, কী দিয়ে চেঞ্জ করবে? তাহলে ওটা তো আসলে স্বাস্থ্যকে এফেক্ট করছে ওই জায়গাটাতে। সুতরাং ওই ছিন্নমূল মা যদি বলি যে ওখানে থাকে ওই জায়গাটা, তাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম এটা নয়, একটা অ্যাংজাইটি দুধ একটা ব্যাপার, যে স্ট্রেস একটা ব্যাপার, যেটা হাইজিন মেনটেন করার জন্য যে পানিটা যে দরকার, তার যে বাদ দরকার, গোসল করা দরকার, তার মানে এই জায়গাগুলো কিন্তু আসলে ওদের অভাব ভোগে। একটা হচ্ছে সুপেয় পানি বা নিরাপদ পানি যেটা আছে সেটার অভাব তাদেরকে ভুগতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আসলে ইনভায়রনমেন্টাল, সেই ইনভায়রনমেন্টগুলো আমাদের আগে নজর দিতে হবে। শুধু আমরা পুষ্টি করলে তো হবে না, তার ইনভায়রনমেন্টটা না তৈরি করতে পারি, শুধু খাওয়ালাম তাহলে তো হবে না, কারণ ওর যে স্ট্রেস ওকে কাজ করছে সারাক্ষণ। তো সেই জায়গাটাতে যে পুষ্টি বিধানের সাথে সাথে আমরা যেটা মনে করি যে পুষ্টি দিয়ে দিলে আমার হয়ে গেল, তা কিন্তু না। ছিন্নমূল এসব মানুষ রাত্রিবাসের জন্য ফুটপাত, পার্ক ও সড়ক দখল করায় জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি মাদকাসক্তি, শিশু অপরাধ ও যৌন নির্যাতনের ঘটনাও বাড়ছে, যা ঢাকা শহরকে নিরাপদ নগরী গড়ে তোলার অন্যতম অন্তরায়। দারিদ্রটা যদি রুট কজ হিসাবে চিন্তা করেন, সবগুলো অপরাধের, সবগুলো ভুলের বা সবগুলো ব্যত্যয়ের, ক্রাইমের কিন্তু রুট কজ হচ্ছে দারিদ্র। আপনি মানুষকে যদি সুশাসন দিতে পারেন, মানুষকে যদি আপনি সঠিক শিক্ষা দিতে পারেন, তাকে যদি অ্যাওয়্যার করতে পারেন, তাকে যদি স্বপ্ন দেখাতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু নিজের স্বাবলম্বী নিজেই হবে, সে কর্মমুখী হবে, সে ওই অপরাধ প্রবণ হবে না। রাষ্ট্রের কিছু অর্গান কিন্তু আছে, যেমন সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, ভবঘুরে কেন্দ্র আছে, আরও আছে। রাষ্ট্রের কিন্তু রুট লেভেলে, এই মাইক্রো লেভেলে এই কাজগুলো আছে, কিন্তু সেখানেও আমাদের তো মানে আপনি অভাবের সংসারে যা হয়, আপনি শিক্ষা নেবেন নাকি স্বাস্থ্য দেখবেন, নাকি হাউজিং দেখবেন, নাকি ফুড দেখবেন, সব মিলিয়ে আপনি একটা ত্রাহির অবস্থার মধ্যে আছে। এই জন্য অগ্রাধিকার হচ্ছে যে সমতা বিধান করা এবং শিক্ষার মান উন্নয়ন করা। আপনি যদি একজন মানুষকে স্বাবলম্বী করে, একজন রাস্তার একটা ছেলেকেও যদি আপনি শিক্ষা কোনোভাবে তাকে বুঝে শুনে যদি শিক্ষাটা দিতে পারেন, সে কিন্তু রাষ্ট্রের প্রতি আর তাকিয়ে থাকবে না, সে কিন্তু নিজেরটা নিজেই করে নেওয়ার চেষ্টা করবে। সে হয় দেশের ভিতরে নিজে করার চেষ্টা করবে, অথবা দেশের বাইরে গিয়ে সে নিজেকে স্বাবলম্বী করবে। একটা পথশিশু সে যুবক হবে, কিন্তু সে কিন্তু শিক্ষাহীনভাবে বেড়ে উঠছে, সে কিন্তু স্বপ্নহীনভাবে বেড়ে উঠছে। সুতরাং তখন সে রাষ্ট্রের জন্য অ্যাসেট না হয়ে কী হয়ে উঠছে, লায়াবিলিটি হয়ে যাচ্ছে। আমরা মনে করি এই জায়গাটাতে অত্যন্ত জোরালোভাবে সামাজিক শক্তিগুলো এবং রাষ্ট্রীয় শক্তি দুটো মিলিয়ে এনজিও অথবা আমরা মানে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, সাধারণ ভলান্টিয়ার মানুষও তাদের প্রতি এগিয়ে। তবে আমরা একজন মানুষ এককভাবে যা করতে পারে, রাষ্ট্র তার পলিসি দিয়ে অনেক বেশি করতে পারে। রাষ্ট্র যদি সুনির্দিষ্ট গাইডলাইন থাকে, তাহলে নাগরিক যদি সেটি মানে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই তৈরি হয়ে যায় ভালোভাবে। ছিন্নমূল মানুষের অধিকাংশ এখনও সরকারি সহায়তার আওতায় আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সরকারি বেসরকারি দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ। দরিদ্র জনগোষ্ঠীকে তিনটা ভাগে ভাগ করি, মানে আপনি একদম অতি দরিদ্র, মাঝারি দরিদ্র এবং দরিদ্র, তিনটা ভাগে ভাগ করে তাদের জন্য তিন ধরনের শর্ট টার্ম, লং টার্ম এবং মিডিয়াম টার্ম আপনার পলিসি তৈরি করতে হবে। যেই ব্যক্তিটি একদমই খেতে পায় না, সে তো অপরাধ প্রবণ হবেই। সে তখন কি করবে? সে তো তা তো খাবার ছাড়া তো তার উপায় নাই, সে বেঁচে থাকতে হবে। তখন সে বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়ে। যে ব্যক্তিটি তার সামাজিক মর্যাদা আছে, অথচ তার সেই সামর্থ্যটা, সে সামাজিক মর্যাদাটাকে ধরে রাখবার আর্থিক সামর্থ্য নাই, তখনও সে কিন্তু করাপশনের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে যেটা হয়, সামগ্রিকভাবে পুরো দেশ, পুরা অর্থনীতির মধ্যে এক ধরনের করাপশন যুক্ত হয়। এটি যদি আপনি সমাধান করতে না পারেন পলিসি লেভেলে শাসন করে, অথবা যদি আপনি শাস্তির বিধান নিশ্চিত করে যদি আপনি এই শৃঙ্খলাটা ফেরাতে না পারেন, তাহলে আপনি যতই উন্নয়ন করেন না কেন, যতই আপনি ভালো কাজ করুন না কেন, কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের ছোঁয়াটা পৌঁছতে পারবেন না। ছিন্নমূল মানুষদের জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের শিক্ষা, প্রশিক্ষণ এবং অধিকার সচেতনতা বাড়াতে কাজ করছে। এই উদ্যোগগুলো দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখলেও টেকসই পুনর্বাসন ও মানবিক সহায়তা এখনো বড় চ্যালেঞ্জ। সরকারের পাশাপাশি আমরা বেসরকারি উদ্যোগ এরকম দেখে থাকি যে বিভিন্ন বেসরকারি সংগঠন প্রতিষ্ঠান তারা এই ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাদের কর্মসূচি পরিচালনা করে থাকে। যদি দুটোর সমন্বয় হয়, তাহলে মানুষের এই শহরে এই ছিন্নমূল মানুষের আমরা ভাগ্য উন্নয়ন করতে পারবো এবং তাদেরকে সরকারি কর্মসূচির পাশাপাশি বেসরকারি উদ্যোগে তাদেরকে সহায়তা দান করা সম্ভব হবে। ঢাকা আজ পৃথিবীর দ্রুত বর্ধনশীল নগরীগুলোর একটি, ফলে সমান্তরালে বাড়ছে শহরের ছিন্নমূল মানুষের সংখ্যাও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপ বলছে, ঢাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা প্রায় 1.2 লাখ, যার 55% নারী ও শিশু। এসব মানুষের 37.8% আবার পরিবার ও ঘর বাড়ি হারিয়েছে
দারিদ্রতা বা ক্ষুধার কারণে। এই ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং নানা রকম সমস্যা তৈরি করছে। আমরা মূল কারণ হিসেবে যেটাকে বিবেচনা করি সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্র্য। জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে বাস্তুচ্যুতি হচ্ছে, তাদের আদি পেশা ছেড়ে আবাসন এবং অর্থনৈতিক সংগ্রামে তারা টিকতে না পেরে এবং গ্রাম অঞ্চলে কাজের সীমিত পরিসর থাকায় এই ছিন্নমূল মানুষ ঢাকায় আসছে। সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, এর মধ্যে থাকবে বাজার ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা, তারা যাতে শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারে এবং তাদের সন্তানরা শিক্ষার আওতায় আসতে পারে, শিক্ষার প্রাপ্তিটা আরও সহজলভ্য করা। এর পাশাপাশি আপনার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড তাদের জন্য অবারিত করে দেয়া, ব্যক্তি উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করা। দেশের ছিন্নমূল মানুষেরা উন্নয়নের ছায়া থেকেও আলো পায় না। রাষ্ট্র ও সমাজ যদি অন্তর্ভুক্তি নিশ্চিত করে, তবে এই মানুষেরাই দেশের অর্থনৈতিক কাঠামোয় নতুন ভূমিকা রাখবে। দর্শক, উত্তর খুঁজির আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।